প্রায় শতভাগ শিশু এখন স্কুলে যাচ্ছে। উপর থেকে দেখলে মনে হবে আমরা শিক্ষায় এক বিরাট সাফল্য পেয়ে গেছি, কিন্তু একই সময়ে 9 লাখ ডিগ্রিধারী যুবক বেকার বসে আছে। তো কোথায় গেল আমাদের শিক্ষার মান, আর কি হলো আমাদের স্বপ্নের? আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশের শিক্ষা নিয়ে বলা হয় সাকসেস স্টোরি। গ্রামে গ্রামে হয়েছে স্কুল, বেড়েছে মেয়েদের অংশগ্রহণ, আর রেকর্ড ভেঙেছে ভর্তির হার। কিন্তু আমি দেখাবো সেই অন্ধকার দিকটা যা পরিসংখ্যানে ধরা পড়ে না, যে গল্পটা কয়েক প্রজন্মের প্রতিদিনের বাস্তবতা, আর যে হতাশা দিয়েছিল জুলাই বিপ্লবের জন্ম। তো এই ভিডিওতে আমি 3টি বিষয় নিয়ে কথা বলবো। কেন আমাদের সার্টিফিকেটের মূল্য নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের 12টা বাজিয়েছে, আর সর্বশেষ জুলাই বিপ্লব আমাদের কি বার্তা দিয়ে গেল। 19 শতকে ব্রিটিশরা এই অঞ্চলে একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য আমাদেরকে স্বাধীন চিন্তক বা সৃজনশীল নাগরিক বানানো ছিল না। লর্ড ম্যাকেলে পরিষ্কারভাবে লিখেছিলেন তাদের লক্ষ্য ছিল এমন একটি শ্রেণী তৈরি করা যারা রক্তে ও রঙে ভারতীয় হলেও চিন্তাভাবনা, নীতিনৈতিকতা ও মতদর্শে পুরোপুরি ইংরেজ। একদল অনুবাদক ও কর্মচারী যারা শাসকের স্বার্থ রক্ষা করবে। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার 53 বছর পরেও চলছে সেই একই সিস্টেম। আমাদের পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে পরীক্ষার উপর। আপনি ক্লাসে কি শিখলেন, প্রজেক্ট করলেন, সমস্যার সমাধান করলেন, তার কোনো দাম নেই। দাম আছে শুধু তোতা পাখির মতো মুখস্থ করার ক্ষমতার। আরও স্পষ্ট করে বললে, একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটি কাগজে আপনার মুখস্থ জ্ঞান বমি করে ঢেলে দেওয়ার ক্ষমতা। আর এই দুর্বলতা কাজে লাগাচ্ছে কোচিং সেন্টারগুলো। বাংলাদেশে কোচিং সেন্টার এখন একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। যে শিক্ষক স্কুলেও পড়ান না, তিনি কোচিং সেন্টার খুলে শেখাচ্ছেন সিক্রেট টেকনিক। যে শিক্ষা সরকারি স্কুলে বিনামূল্যে পাওয়ার কথা, তার জন্য পরিবারগুলো লাখ লাখ টাকা খরচ করছে। এটা শিক্ষা নয়, এটা একটা ভাঙা সিস্টেম যা গরিব ও মধ্যবিত্তদের আরও পিছনে ঠেলে দিচ্ছে। এই কাগজটা হয়তো আপনারও আছে, একটা ডিগ্রি, 4 বছরের পরিশ্রমের ফসল, কিন্তু চাকরির বাজারে এর কোনো মূল্য নেই। 2024 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 9 লাখ ডিগ্রিধারী বেকার। এবং আরও ভয়ঙ্কর তথ্য হলো, যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে তাদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। তো এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যত বেশি পড়াশোনা করছেন, আপনার চাকরি না পাওয়ার সম্ভাবনা ততই বেশি। কারণটা একটাই, স্কিল গ্যাপ। আমাদের ইউনিভার্সিটিগুলোতে যা শেখাচ্ছে চাকরির বাজার তা চাচ্ছে না। আর এই গ্যাপটা তৈরি হচ্ছে কিভাবে জানেন? সারা বিশ্বের শিক্ষার্থীরা শিখছে একটা জিনিস কিভাবে কাজ করে, আর আমরা তোতা পাখির মতো মুখস্থ করছি সেই জিনিসটা কে বানিয়েছেন এবং তিনি ও তার 14 গোষ্ঠী কবে জন্ম হয়েছেন। বাইরের দেশে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট শিখছে কিভাবে একটা সফটওয়্যার বানাতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়। আর আমাদের দেশে আমরা মুখস্থ করছি চার্লস ব্যাবেজ কবে জন্ম হয়েছিলেন, কত সালে ডিফেন্স ইঞ্জিন বানিয়েছিলেন। এই যে ফান্ডামেন্টাল ডিফারেন্স, এটাই আমাদের পিছিয়ে রাখছে। আমরা ক্রিয়েটরস তৈরি করছি না, তৈরি করছি ওয়াকিং ইনসাইক্লোপিডিয়াস, যাদের উইকিপিডিয়ার থেকে বেশি কোনো ভ্যালু নেই। দেখুন, আমাদের দেশে হাতে গোনা কয়েকটা টপ ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এই টাইপের মডার্ন সাবজেক্ট নিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু বাকি যে হাজার হাজার কলেজ আর ইউনিভার্সিটি আছে সেখানকার বেশিরভাগ স্টুডেন্ট এই নতুন টেকনোলজি আর স্কিল থেকে মাইলস দূরে। অর্থাৎ চাহিদা থাকা সত্ত্বেও আধুনিক জ্ঞান সর্বজনীন করা হয়নি। যেখানে প্রযুক্তির বাজার দ্রুত বদলে যাচ্ছে, সেখানে আমাদের কারিকুলাম এখনও চলছে 20 বছর আগের গতিতে। এই গ্যাপের রেজাল্ট কী হচ্ছে বলেন তো? আমাদের যে গ্রোয়িং ইন্ডাস্ট্রিজ আছে, গার্মেন্টস, টেলিকম, আইটি সার্ভিস, এসব সেক্টরে যখনই স্পেশালাইজড স্কিল বা স্ট্র্যাটেজিক পজিশন ফিল করার দরকার হয়, তখন আমাদের লোকাল কোম্পানিগুলো বাধ্য হয়ে ফরেন এক্সপার্ট হায়ার করে। আর আমাদের ইয়াং জেনারেশন তাকিয়ে তাকিয়ে দেখে ডিসিশন মেকিং পজিশনস, হাই পেইং জবস এগুলো সব ফরেনাররা নিয়ে যাচ্ছে। এই ফরেন ওয়ার্কার্স প্রতি বছর হাজার হাজার কোটি টাকা তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। এতে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের উপর প্রেশার তৈরি হচ্ছে। আমরা স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করতে পারছি না বলেই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা হতে পারতো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ, সেটাই হয়ে দাঁড়াচ্ছে আমাদের ডেমোগ্রাফিক বার্ডেন। সবচেয়ে ভয়াবহ মূল্য যেটা আমরা দিচ্ছি সেটা পরিসংখ্যানে দেখা যায় না, মানসিক স্বাস্থ্য। গবেষণা বলছে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি বিরাট অংশ ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগছে। কিছু স্টাডিতে এই সংখ্যা 50% পর্যন্ত পাওয়া গেছে। কেন? কারণ এই সিস্টেম তৈরি করছে একটি নির্মম প্রতিযোগিতা, বাবা মায়ের প্রত্যাশা, সামাজিক চাপ, আর একটা মাত্র পরীক্ষার উপর পুরো জীবনের নির্ভরতা। আমরা বিশ্বাস করি একটা পরীক্ষায় ফেল করলে জীবন শেষ, জিপিএ 5 না পেলে ভবিষ্যৎ অনিশ্চিত।
এবং এই চাপের মর্মান্তিক পরিণতি প্রতি বছর প্রায় 1000 শিক্ষার্থীর আত্মহত্যা। 1000 তরুণ যাদের পরিবার ছিল, যাদের স্বপ্ন ছিল, সব শেষ। তার মানে কি? তার মানে এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র আমাদের কেরিয়ার নষ্ট করছে না, এই শিক্ষা ব্যবস্থা আমাদের রীতিমতো গলা টিপে হত্যা করতেছে। 2024 সালের জুলাই বর্তমান প্রজন্মের সেই জমা হওয়া ক্ষোভ রাস্তায় নামলো। Oh my God, please help me knee deep in the river trying to get clean. He says wash your hands, get out the stains, but you best believe. আমরা সবাই জানি আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে, কিন্তু যারা রাস্তায় ছিলাম আমরা সবাই জানতাম এটা শুধুমাত্র কোটার বিষয় না, এটা ছিল একটা ভাঙা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। যে সিস্টেম বলে তোমার মেধার মূল্য নেই, তোমার কষ্টের মূল্য নেই, তোমার স্বপ্নের মূল্য নেই। আমরা দেখছি কিভাবে দুর্নীতি আর স্বজনপ্রীতি আমাদের ভবিষ্যৎ গিলে খাচ্ছে, কিভাবে একটা পরিবারের বাচ্চারা সব সুযোগ পাচ্ছে আর আমরা লড়াই করেও কিছু পাচ্ছি না। এবং তখন একটা ছাত্র আন্দোলন একটা সরকারের পতন ঘটায়। এটা আমাদের শিখিয়েছে শিক্ষা সংকট শুধু একাডেমিক সমস্যা না, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। So the darkest hearts cement in the soul, myself staring back again. তো এখন কি আমরা কি শুধু সমস্যা নিয়ে কথা বলবো নাকি সমাধান খুঁজবো? আমি মনে করি পরিবর্তন সম্ভব, তার জন্য চাই আমাদের সাহস, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সকলের অংশগ্রহণ। আমাদের শিক্ষায় বরাদ্দ মাত্র জিডিপি এর 2%, ইউনেস্কো বলে কমপক্ষে 6% হওয়া উচিত। আমাদের এই ব্যবধান পূরণ করতে হবে। শিক্ষায় জিডিপির ন্যূনতম 10% বরাদ্দ করতে হবে। উন্নত দেশগুলোতে শিক্ষক সব থেকে বেশি সম্মানিত পেশা, আমাদের দেশে তাদের বেতন দিয়ে সংসার চলে না। এটা পরিবর্তন করতে হবে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা শুধু যারা ভালো পড়তে পারে না তাদের জন্য না, উন্নত দেশগুলোতে এটা মেন শিক্ষা ব্যবস্থার অংশ। আমাদেরও সেই পথেই যেতে হবে। তোতা পাখির মতো মুখস্থ করার শিক্ষা বাদ দিন, প্র্যাকটিক্যাল স্কিলস বাড়ান, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি এগুলোকে প্রাধান্য দিন। প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কাউন্সিলর থাকতে হবে। মানসিক স্বাস্থ্যের বিষয়ে স্টিগমা দূর করতে হবে। আমি জানি এগুলো করা কঠিন, তবে অসম্ভব কিছুই নয় এবং এটা আমাদের তো করতেই হবে, কারণ আমরা যদি পরিবর্তন না আনি তাহলে আরও একটা প্রজন্ম হারিয়ে যাবে। শিক্ষা এটা শুধুমাত্র একটা সার্টিফিকেট না, শিক্ষা হচ্ছে ক্ষমতায়ন, শিক্ষা হচ্ছে আশা। এবং প্রতিটি শিশু তার পরিবারের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, তার প্রাথমিক শিক্ষা পাওয়ার অধিকার অবশ্যই আছে এবং সেটা আমাদেরকে করতেই হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবাই পাশ কাটিয়ে যাই, সেটা হচ্ছে বড় বড় ইউনিভার্সিটি বানানোর আগে আমাদের প্রাথমিক ব্যবস্থা আগে জোরদার করতে হবে। কারণ আপনার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে যত বড়ই বাড়ি বানান, হালকা কম্পনেই কিন্তু তা ভেঙে পড়বে।